স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের ১০ জন বড় বড় চোরের সংক্ষিপ্ত বর্ণনা দেব আজকে আপনাদের সামনে। সম্মানিত ভিউয়ার্স, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সৌদি আরবে আছে সোনার খনি, কুয়েতে আছে তেলের খনি, আমাদের বাংলাদেশে আছে চোরের খনি। সত্যিই তার কথা আজ খুব মনে পড়ছে। তবে দুঃখের বিষয় হলো, শেখ মুজিবুরের পর থেকে সবচেয়ে বড় চোর যিনি হলেন, উনি হলেন তার নিজের মেয়ে, স্বৈরশাসক, ৪ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চোর প্রমাণিত হয়েছেন। আরও কয়েকজন চোর আছে যাদের খবর অনেকেই জানেন না। আজকের এই ভিডিওতে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ওই চোরগুলাকে বের করে আপনাদের সামনে তুলে ধরব। তবে আপনারা যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকুন। এই চোরগুলোকে একটু আদর করার জন্য কমেন্টে সবাই যার যে ইচ্ছে তাই মারতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাগর আহমেদ। আমি একজন সাধারণ সমাজকর্মী। তবে আজকে আমি ইউটিউবে সুযোগ পেয়েছি দুই একটি কথা বলার জন্য। এই জন্যই আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে যিনি আমাকে ইউটিউবে আজকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে দুইটি কথা বলার জন্য, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। কেননা কোটি টাকা খরচ করেও আমি ইউটিউবে আসতে পারতাম না যদি আমাকে সুযোগ না দিত। সম্মানিত ভিউয়ার্স, আজকে বাংলাদেশে চোর চোরটা ভরে গেছে। চারিদিকে যেদিকে তাকাবেন শুধু চোর আর চোর। চোরের জন্য গরু রাখা যাচ্ছে না, একটু আড়াল হলেই গোয়ালঘর থেকে চুরি করে নিয়ে যাচ্ছে গরু। এমনকি টয়লেটের বদনাটা পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এরা হচ্ছে ছোট চোর। তবে আমি যে বিষয়টি আলোচনা করব তারা হচ্ছে দেশের সবচেয়ে বড় চোর। ১ নম্বরে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বরে আছেন এস আলম, ৩ নম্বরে আছেন সালমান এফ রহমান, ৪ নম্বরে আছেন যমুনা গ্রুপ, ৫ নম্বরে আছেন বসুন্ধরা, ৬ নম্বরে আছেন প্রাণ আরএফএল, ৭ নম্বরে আছেন ওবায়দুল কাদের, ৮ নম্বরে আছেন পলক, ৯ নম্বরে আছেন বেনজির আহমদ, ১০ নম্বরে আছেন ডিবি হারুন। তাহলে চলুন এক এক করে এই ভদ্রলোকদের বর্ণনা দেই। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এদের সম্পর্কে জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি শেখ হাসিনার কথা বলবো। ওনাকে সবাই চিনেন। বাংলাদেশের ইতিহাসে ৪ বারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসার পর এই দেশটাকে কিভাবে কন্ট্রোলে নিতে হবে তা নিয়েই রাত দিন চেষ্টা করেছে, যার কারণে ক্ষমতা এসেই বড় ধরনের বিপর্যয় ঘটে পিলখানা হত্যাকাণ্ডে। ২ নম্বর চক্রান্ত শাপলা চত্বরের গণহত্যা। হাজার হাজার আলেম ওলামাদেরকে রাতের আঁধারে গুলি করে হত্যা করে গুম করে ফেলে। তারপরেও তার ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য যা দরকার তাই তিনি করেছেন। এমনকি শিশু হত্যা, শিশু গুম, নারী হত্যা, আয়নাঘর, এই সব কিছু করিয়েছেন তার ক্ষমতা টিকে থাকার জন্য। সম্মানিত ভিউয়ার্স, সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছিল। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারত না। যার বিরুদ্ধে কথা বলতো তাকে হয়তোবা জেলে প্রেরণ করত, না হলে গুম করে ফেলতো।
তারপরেও তার ক্ষমতায় টিকে থাকতে হবে। সম্মানিত ভিউয়ার্স, দেশের মানুষ স্বৈরাচারক শেখ হাসিনা অত্যাচারে অতিষ্ঠ। কেননা মানুষ কোনো কথা বললেই তার বিরুদ্ধে মামলা দেওয়া হতো, তার পরিবার থেকে লোকজনকে ধরে নিয়ে গুম করে ফেলা হতো। কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে তার এই শাসন ব্যবস্থা পছন্দ হয়নি। তাই মহান আল্লাহ তাআলা তাকে বেশি দিন আর সুযোগ দেয়নি এবং শেষ পর্যন্ত তার বাসভবনকে ঘেরা করে তাকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু কোনো রাস্তা না পেয়ে চোরের মতো ইন্ডিয়া পালিয়ে যেতে বাধ্য হয়। সম্মানিত ভিউয়ার্স, কিন্তু পালিয়ে যাওয়ার আগে উনি যা করেছে এই দেশটাকে শেষ করে ফেলেছে। এ দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে, যে টাকার হিসাবও নেই। তার ছেলে আমেরিকা বসে বসে টাকা রিসিভ করেছে, আর সে এখান থেকে প্রতিদিন টাকা পাঠিয়েছে। একটু চিন্তা করে দেখুন, একজন প্রধানমন্ত্রী যদি প্রতিদিন টাকা পাঠাতে পারে, কত হাজার কোটি টাকা করে টাকা পাঠিয়েছে। সঠিক তথ্য এখন পর্যন্ত কেউ পায়নি। তাই আমরা তাকে বাংলাদেশের ইতিহাসে 1 নাম্বার চোর বলে প্রমাণ করেছি। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব 2 নাম্বার ব্যক্তি এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা এস আলম সম্পর্কে। ইতিমধ্যে আপনারা অনলাইনে এই ভদ্রলোকের খবরও জেনেছেন। এই ভদ্রলোক যে দেশদ্রোহী কাজ করেছে, ওকে যদি সাধারণ মানুষকে কাছে পেত কি যে করত তা কল্পনাও করা যায় না। সম্মানিত ভিউয়ার্স, এস আলম সম্পর্কে অনেকের ধারণা নেই, কেননা এই ব্যক্তি এত বেশি মিডিয়াতে আসেনি এবং উনি বাংলাদেশেই থাকে না। বাংলাদেশে ওনার নাগরিকত্ব নেই। উনি নামে বাংলাদেশি, বিদেশে থেকে থেকে এই দেশ থেকে শুধু টাকা নেওয়াই ওনার নেশা। কত বড় বাটপার একটু চিন্তা করে দেখুন। এ দেশের মানুষকে সে মানুষই মনে করে না। এ দেশের মানুষকে কুত্তা বিলাইয়ের মতো মনে করেছে, যার কারণে সে এই দেশ থেকে লুণ্ঠন করে হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। এই হচ্ছে 2 নাম্বার চোর বাংলাদেশের ইতিহাসে। সম্মানিত ভিউয়ার্স, এস আলম সম্পর্কে একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। 3 নাম্বার সালমান এফ রহমান, ওনার সম্পর্কেও নিশ্চয় জানতে পেরেছেন। বাংলাদেশের মানুষ যাকে দরবেশ বাবা বলে জানে এবং শেখ হাসিনার বানানো বাবা, কিন্তু যদিও শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন, কিন্তু ওরা ছিলেন সবচেয়ে বড় দুর্নীতিবাজ। শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক লুটপাট, মানি লন্ডারিং, চাঁদাবাজি, সিন্ডিকেট, এমন কোনো কাজ কাম নেই যা এই ভদ্রলোক করেনি, যার কারণে বাংলার মানুষ ওনাকে জুতার মালা দিয়ে বরণ করেছে। আরও নিকৃষ্ট খবর হলো, এই দরবেশ বাবা দাড়ি কামিয়ে সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ করেছে। ওনার এই কাজটা করা সবচেয়ে বড় অপমানের। সুন্নত দাড়ি কেটে রাখতে পারতেন, উনি কিভাবে ক্লিন শেভ করলেন? নিশ্চয়ই ওনার মধ্যে কোনো মানবতা নেই, উনি সুস্থ অবস্থায় নেই, যার কারণে এই কাজটি করতে পেরেছেন। সম্মানিত ভিউয়ার্স, সালমান এফ রহমানের সম্পর্কে একটি মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। 4 নাম্বার যমুনা গ্রুপ, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় এবং টপ গ্রুপ হচ্ছে যমুনা গ্রুপ।
এদেশের মানুষকে ধোঁকা দিয়ে চারদিক থেকে ব্যবসা করে যাচ্ছে যমুনা গ্রুপ। এমন কোনো কেলেঙ্কারি নেই যার সাথে যমুনা গ্রুপ জড়িত না। যারা ঢাকার মধ্যে আছেন, ভুক্তভোগী আছেন, তারাই বলতে পারবেন যমুনা গ্রুপ কত বড় রাক্ষস। 5 নম্বরে রয়েছে বসুন্ধরা গ্রুপ। সম্মানিত ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা জানেন কিছুদিন পর পর পত্রিকায় নিউজ আসে এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বসুন্ধরা গ্রুপকে সম্পদের হিসাব দেওয়ার জন্য বলা হয়েছে। একটি কোম্পানি এত অল্প সময়ে কিভাবে এত সম্পদের মালিক হয় সেটি সাধারণ মানুষ বুঝতে না পারলেও বুদ্ধিজীবীরা কিন্তু ঠিকই বুঝেন। সম্মানিত ভিউয়ার্স, এরপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ওবায়দুল কাদের, বাংলাদেশের আরেক বাটপার। শেখ হাসিনার পরে আওয়ামী লীগ দলের সভাপতি ছিলেন। সভাপতি থেকে উনি দলকে শাসন করেছেন, ঠিক তেমনইভাবে দেশকে শোষণ করেছেন। সাধারণ মানুষের উপর অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন চালিয়ে গেছেন। এমন কোনো অপকর্ম করেননি যা বাকি আছে। এই ওবায়দুল কাদের বাংলাদেশের অন্যান্য দলকে সব সময় তাচ্ছিন্ন করেছেন, ছোট করে কথা বলেছেন, যার কারণে আজকে সাধারণ জনতা এই ওবায়দুল কাদেরকে নিয়ে টিকটক বানাতেও চাচ্ছেন না। আর উনি যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন তা দিয়ে সারা বাংলাদেশের মানুষকে কিছুদিন খাওয়াতে পারতেন। উনি দেশের ইতিহাসে 2 নাম্বার চোর হিসাবে, 6 নাম্বার চোর হিসাবে প্রমাণিত হয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, এই চোর সম্পর্কে একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, এরপর রয়েছে শেখ হাসিনার সরকারের আমলে তথ্যমন্ত্রী পলক। এই ছেলেটা অল্প বয়সী হলেও কি হবে, অত্যন্ত ট্যালেন্ট। চুরিবিদ্যা সে একদম পাক্কা। কৌশলে কিভাবে কথা ঘোরাতে হয় সেটাও তার ভালো করে জানা। আপনারা নিশ্চয়ই জানেন, কোটা আন্দোলনের সময় বারবার ইন্টারনেট বন্ধ করার পরেও তিনি স্বীকার করেননি। তিনি বলেছেন এমনি এমনি বন্ধ হয়ে গেছে। আজ কিন্তু প্রমাণিত হয়েছে ইন্টারনেট সেই বন্ধ করেছিল। এটাও প্রমাণিত হয়েছে সে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই আমরা একে 7 নাম্বার চোর হিসাবে প্রমাণিত করেছি। 8 নাম্বার বেনজির আহমেদ। ইতিমধ্যে আপনারা মিডিয়াতে দেখেছেন বেনজির আহমেদ বাংলাদেশের 7 নাম্বার চোর। কি পরিমাণ সম্পদ জমিয়েছিল। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে তার সম্পদ নেই। বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা তার সম্পদ রয়েছে। তার সম্পদের হিসাব সে নিজেই জানে না। কিন্তু এই চোর কিভাবে গোপনে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেছে সেটি আপনারা নিজেও দেখেছেন। তারপরেও শেখ হাসিনা সরকার এই চোরকে কিছুই করতে পারেনি। সম্মানিত ভিউয়ার্স, আরও অনেক কথা ছিল। আপনারা এই চোর সম্পর্কে একটি মতামত জানিয়ে দিন। সম্মানিত ভিউয়ার্স, এরপর রয়েছে ডিবি হারুন, শেখ হাসিনার পা চাটা আরেক গোলাম। এই ডিবি হারুন শেখ হাসিনার অর্ডারে এমন কোনো কাজ করেননি যা খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনা যা বলেছে তাই করেছে, অথচ সে একজন উচ্চ পদস্থ কর্মচারী, কিন্তু জনগণের জন্য সে কিছুই করেনি, শুধু সরকারের দালালি করে গেছে। সম্মানিত ভিউয়ার্স, একে আমরা
8 নাম্বার চোর হিসাবে প্রমাণ করেছি। এখন আমরা দেখব 9 নাম্বার চোর। সম্মানিত ভিউয়ার্স, ঢাকার কিং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের আরেক বড় চোর। ঢাকা শহরে চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি এমন কোনো কাজ নেই যার সাথে সরাসরি তিনি যুক্ত হননি। প্রত্যেকটি কাজের সাথে সরাসরি যুক্ত হয়ে দেশকে পথের ফকির বানিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই চোর সম্পর্কে একটি মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। সম্মানিত ভিউয়ার্স, আরও 2 জন চোর বাকি রয়েছে। সময়ের কারণে এই ভিডিওতে আলোচনা করতে পারলাম না, সেই জন্য আমি দুঃখিত। পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করা হবে। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই আলোচনাটুকু শুনেছেন, আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা